শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোব্বার রাঙা সকাল অনুষ্ঠানের ঈদের এই বিশেষ আয়োজনে। আজকের পুরো দিনটি সকলের খুব ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই ঈদ আপনাদের অনেক ভালো কাটছে, পরিবার পরিজনদের সাথে নিশ্চয়ই আছেন, মাছরাঙা টেলিভিশনের সঙ্গেই আছেন। সুস্মিতা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটলো ঈদ? আমার তো খুবই ভালো কাটছে। মানে কাটলো কি, এখনো তো ঈদ চলছে। এখনো চলছে। ঈদের মেইন সময়টা কেমন কাটলো? ঈদের মেইন সময় আসলে 7 দিন আগে হয় না যে ঈদের 3 দিন যখন টেলিভিশন অনুষ্ঠান হতো তখনই মনে হতো ঈদ, আর এখন তো ঈদের 7 দিন ব্যাপী অনুষ্ঠান বলা, তো সেই অনুযায়ী ঈদ কিন্তু 7 দিনই থাকে। একদমই। আর এটাকে বড় ঈদ বলা হয় এবং বড় ঈদ তো আসলে 3 দিন উদযাপন করেন সবাই। তবে আমাদের আসলে ঈদটা লেগেই থাকে এবং রাঙা সকালে আসলে ঈদের খুশি লেগেই থাকে, কারণ এখানে সফল সফল মানুষরা আসেন এবং ঈদের সময় তো আমাদের প্রিয় মুখদের আমরা এক একজনের থেকে এক একজন আমাদের প্রিয় মুখ। একদমই তাই, প্রিয় মুখ এবং হাজার বছর ধরে খুব প্রিয় মুখ। ও তোমার বয়স 1000 বছর, জানতে হবে না। কেন বলেছি দর্শকদের জানিয়ে দাও। একদম একদম। দর্শক, কিছু চরিত্র থাকে যেগুলো সময়ের ভাঁজ পেরিয়ে দর্শকদের হৃদয় থেকে যায়। 1000 বছর ধরে চলচ্চিত্রে টুনি ঠিক তেমন একটি নাম, আর সেই নামের পেছনে মুখটি আজকে আমাদের অতিথি প্রিয় অভিনেত্রী শারমিন জাহা শশী। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল, ঈদ মোবারক। শুভ সকাল, ঈদ মোবারক। রোজার ঈদে তো ঈদের আগের দিন ঈদের শশী আসলে আকাশে ভাসে। একদম। তো আজকে কোরবানি ঈদের এই সময় আমাদের রাঙা সকালে ঈদের চাঁদ চলে এলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকালবেলা চাঁদকে বলছিলাম, মানে সুস্মিতা বলছিল আমরা সবাই ম্লান হয়ে যাই যখন শশী আসে কোথাও। না, চাঁদের আলোর সামনে তো ম্লান হবই। এইটা তো খুব ওয়ার্ম ওয়েলকামিং। আমরা একটু ঈদ নিয়ে গল্প করতে চাই, কারণ নিশ্চয়ই, যেহেতু ঈদের আড্ডায় বসেছে। কি বলো সুস্মিতা? একদমই তাই। তোমার সঙ্গে গল্পটা পরে করি, আগে শশী আপুর কাছে যাচ্ছি। কেমন কাটে ঈদের সময়টা? খুব ভালো। এখনকার ঈদ তো একটু পাল্টে গেছে, মানে এখনের ঈদ তো আমাদের পাশের বাড়িতে কে থাকে সেটাও আমরা জানি না। সো ওই যে আদান প্রদানটা কমে গেছে। ছোটবেলার ঈদটা মিস করি। এই তো। কি ছিল ছোটবেলার ঈদে, কোথায় কেটেছিল? রংপুরে। আমার ছোটবেলা রংপুরে, আমার স্কুল কলেজ রংপুরে। রঙের রসে ভরপুর। রঙের রসে ভরপুর। রংপুর আমার ভীষণ প্রিয় শহর, এবং ঈদ মানে, ছোটবেলার ঈদ মানে হচ্ছে খুব অ্যামেজিং, লাইক এক্সাইটিং। কাপড় লুকিয়ে রাখা, জুতা কাউকে দেখাবো না, জামাটা কাউকে দেখাবো না, পুরনো হয়ে যাবে। ঈদের দিন সকালবেলা আম্মুর হাতের মিষ্টি, পায়েস, শ্যামাই, এটা খাবো, পোলাও খাবো, তারপর নিজের ঘরটা নিজে গোছাবো। মানে আমাদের বাসায় এই রুটিনটা ছিল যে আম্মু বলে দিত যার যার ঘর শেষে গোছাইতে হবে, আর সে শুধু রান্না ঘরে থাকবে, কারণ ওই দিন এত এত রান্না, আর নিশ্চয়ই হেল্পিং হ্যান্ডও পাওয়া যাবে না ঈদের দিন। সো ওই দিন সে শুধু কিচেনে থাকবে, আর আমরা নাকি যার যার রুম শেষে ক্লিন করব। তো আমরা তাই করতাম, এবং শাওয়ার নিয়ে দুপুরবেলায় সিনেমা, বিটিভির সিনেমা, এবং পরিবারের সকলের সাথে বসে খাওয়া, নানু বাড়িতে যাওয়া, ওইটা একটা অন্যরকম। আর সালামে ডেফিনেটলি ওয়েট করতাম নানু বাড়িতে। আমরা তো তখন থাকতাম স্টাফ কোয়ার্টারে, মানে আমার বাবা মার কাজের সূত্রে আর কি, যেহেতু ওনারা বাংলাদেশ বেতারে ছিলেন। তো বিকেল হলে ওয়েট করতাম যে নানু বাড়িতে কখন যাব, সালামিগুলো হাতে। হ্যাঁ, অফকোর্স, কারণ এটা তো আবার গুনতে হবে তো কত হলো, কার কত জমলো, কার কত টাকা হলো। সেটার জন্য অবশ্য একটা পুটলিও বোধহয় কেনা হতো। একদম ছোট ছোট ব্যাগ থাকতো, তারপর আমার মাটির ব্যাংকও ছিল সেই সময়। বাহ বাহ। ছোটবেলা আসলে কেমন ছিলেন আপনি? দুষ্ট? না, আমি একদম শান্ত ছিলাম। আমার ভাই দুষ্ট ছিল। মানে আমি বিশেষ পাত্তা পেতাম না আমার ফ্যামিলিতে আসলে। মানে আমি শান্ত বাচ্চাদের হয় কি, যে যখন দেখছে যে একটা খেলনা দিয়ে বসিয়ে রেখেছে সে আছে, তখন তো সেই বাচ্চাকে কনসেন্ট্রেট করার আসলে কিছু নাই। কিন্তু যে বাচ্চা দুষ্ট, সে বাচ্চাকে কনসেন্ট্রেট করতে হয়। তো আমার বড় ভাই খুব দুষ্ট ছিল, তাকেই সবসময় দেখে রাখা হতো। আমি তো মুড়ি ভাত আর কি। মানে আপনারা এক ভাই এক বোন ছিলেন? এক ভাই। বাহ। তো ভাই তো খুব দুষ্টু ছিল, এছাড়া ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? আমার ভাইয়ের সাথে সম্পর্ক, আমার একদম ভাই বোনের সম্পর্ক খুবই কম। ফ্রেন্ডশিপের সম্পর্কটা বেশি। আচ্ছা মানে আমার ইনফ্যাক্ট আমি বলবো যে আমার ক্রাইম পার্টনারও আমার ভাই। আচ্ছা। হ্যাঁ, তো এরকম সম্পর্কটা আসলে আমাদের ভাই বোনের সম্পর্ক কম, আমরা বন্ধু বেশি। বাহ। এটাই। তো আমরা জানি যে গত 9 এপ্রিল আপনার বাবার জন্মদিন ছিল, শামসুজ্জোহা বাবলু। শামসুজ্জোহা বাবলু।
তিনি তো থিয়েটার করবে এবং সাংস্কৃতিক করবে, তার সম্পর্কে একটু শুনি। তার সাথে আপনার কেমিস্ট্রি হয় না যে ভাই তো ভাই, কিন্তু মেয়েদের সাথে আসলে বাবার সম্পর্কটা বোধহয় একটু বেশি অম্ল মধুর থাকে। একদম একদম একদম। এবং আব্বুর সাথে আমার সম্পর্কটা একদম তাই ছিল, ভীষণ আলাদা, ভীষণ অন্য। আর 10টা বাবা মার মানে বাবার সাথে মেয়ের সম্পর্ক যেরকম হয়, আমাদের সম্পর্ক ঠিক তেমনই ছিল, বরং তার থেকে একটু বেশি ছিল। যেমন রাতে আম্মু কখনো আমাকে টেক কেয়ার করতো না, রাতে আব্বু টেক কেয়ার করতো। লাইক আমাকে আমাকে পি করতে নিয়ে যাওয়া, আমাকে ওঠানো, বা আমার জ্বর আসলে, বা আমাদের যেটা হতো 2 ভাই বোনের ছোটবেলায় খুব পায়ে ব্যথা করতো, তো আব্বুর কাজ ছিল যখন যে বাচ্চার পায়ে ব্যথা করবে সেটা টিপে দেওয়া। এরকম অনেক দিন হয়েছে যে আমার পা ব্যথা করলে এটা আব্বুর ডিউটি। অফিস থেকে সে অফিস শেষ করে, ক্লাব শেষ করে, তার থিয়েটারের কাজ শেষ করে, তারপর সে বাসায় আসে। তখনকার দিনে রাত 11টা 12টাও বেজে যেত তার আসতে আসতে। তো যদি দেখে জ্বর, পায়ে ব্যথা বা কিছু, ওই আব্বুর ডিউটি থাকে রাতে। তো ওইটা একটা আলাদা বন্ডিং আব্বুর সাথে থাকাটা। এবং আমার ছোটবেলায় একবার জন্ডিস হয়েছিল, তখন কেউ টেক কেয়ার করে নাই, আম্মু আসে নাই, কারণ যদি জন্ডিস ছোঁয়াচে তো আম্মু, আমার ভাইয়ের যদি আবার কিছু হয়ে যায় সে কারণে পুরো টেক কেয়ারটা আব্বু করেছিল ওই সময়। তো আব্বুর সাথে আমার বন্ডিংটা খুব আলাদা। মানে হয় না যে আবার খুব যে আমরা ফ্রি ছিলাম তাও কিন্তু না। মানে লাইক একদম কোলে বসে গিয়ে 4টা মনের কথা বলে দিলাম, না, নাথিং লাইক দ্যাট। ভীষণ ভয়ও পেতাম তাকে। এবং আব্বু খুব রাগী ছিল, আদরটা করতো, এটা ফিল করতে পারতাম। আমি তার ভীষণ প্রিয় ছিলাম, এটাও ফিল করতে পারতাম। আমার কাছেও সে ভীষণ আলাদা একটা মানুষ, একটা একটা হিরো, একটা স্ট্রাকচার, সেটাও আমি বুঝতাম। কিন্তু এগুলো না কখনো না তাকে আমার বলা হয়েছে, না সে আমাকে কখনো বলেছে। খুব খুব লেয়ারে মোড়ানো আমাদের এই ভালোবাসাটা। তো মারা যাবার পরেও, আব্বু তো চলে গেল 4 বছর হয়েছে। তো এই 4 বছরে আসলে হয় না যে মানে স্পেসিফিকলি তার মৃত্যু দিবসেই যে তাকে আমার মনে পড়েছে এরকম না, বরং ওই দিনটা আমার খুব নর্মাল যায়। আমার দুম করে হঠাৎ আব্বুর কথা মনে হয়, কোনো একটা রাতে, কোনো একটা বিকেলে, কোনো একটা সকালে। তো তখন আমার আব্বুর জন্য খুব মন খারাপ করে। লাইক এরকম ছিল আমার আব্বুর সাথে সম্পর্কটা। আসলে বাবা মা না থাকলে জীবনটা যতই আনন্দের হোক আগের মতো হয় না। বলা হয় না যে জীবন দুটো, একটা হচ্ছে বাবা মা সহ জীবন, আর আরেকটা হচ্ছে বাবা মা ছাড়া জীবন। ঈদের সময় তো নিশ্চয়ই মিস করেন। হ্যাঁ, করি করি, কিন্তু যে হয় না, মানে আমি একটু আগে বলছিলাম যে কোনো স্পেসিফিক সিচুয়েশনে আমি তাকে মিস করি না। নর্মাল লাগে আমার কাছে। মানে আমার আম্মু আছে, আমার ভাই আছে, ভাইয়ের 2টা বাচ্চা আছে। তো এখন ওদেরকে নিয়ে আসলে এত অকুপাইড থাকি, দুটাই ছেলে। তো ওরকম স্পেসিফিক সিচুয়েশনে মিস করি তা না, দুম করে করি আর কি। তবে অবশ্যই। করি, হ্যাঁ, ঈদের সময় আব্বু, মানে আব্বুকে সালাম করে টাকাটা যে চাইবো অতখানিও সাহস কিন্তু পেতাম না, কিন্তু একটা গভীর ভালোবাসা ছিল দুজনের। তো ওই কারণে ওই যে যে সালাম করে সালামি নেওয়ার টেন্ডেন্সিটা যেহেতু আব্বুর সাথে কম ছিল, তাই জন্য ওরকম ওরকম সিচুয়েশনে মনে পড়ে না, অন্য একটা সিচুয়েশনে মনে পড়ে। আসলে বাবা মার সাথে তো আসলে লক্ষ লক্ষ স্মৃতি, হ্যাঁ, সেগুলো আসলে যে কোনো সময় মনে পড়তেই পারে। তবে বাবা যেখানে আছেন নিশ্চয়ই আপনাকে নিয়ে গর্ববোধ করে, এবং তার আশীর্বাদের ছায়া আপনার উপরে নিশ্চয়ই হ্যাঁ, আছে। আই বিলিভ সো। আমরা একটু বাবাকে এবং সবাইকে একটু স্মরণ করিয়ে দিই, আপনি কি এবং আপনার সম্পর্কে কিছুটা তথ্য আমরা দর্শকদের একটু জানিয়ে দিই। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। দর্শক, আয়েশা মঙ্গল নাটকে শিশু শিল্পীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে কিন্তু তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল। 2003 সালে লাক্স আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজশাহী বিভাগ থেকে ঢাকায় এসেছিলেন তিনি। সে সময় অভিনেত্রী নির্মাতা কোহিনুর আক্তার সুচন্দার নজরে পড়েন তিনি। অভিনয় করেন প্রথম চলচ্চিত্রে। 2005 সালে শহীদ জহির রায়হানের কালজয়ী উপন্যাস 1000 বছর ধরে উপন্যাস অবলম্বনে নির্মিত সেই চলচ্চিত্রে টুনি হয়ে তিনি শুধু অভিনয় করেননি, যেন এক জীবন্ত ইতিহাস হয়ে উঠেছিলেন। সেই সরলতা, সেই গভীরতা আজও কিন্তু দর্শকদের হৃদয়ে অমলিন। টুনি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2005 অর্জন করেছিলেন তিনি। এর পরের পথটা অবশ্য অত সহজ ছিল না, কিন্তু তিনি সবসময় ছিলেন দৃঢ়। অসংখ্য নাটক, অসংখ্য চরিত্রে তিনি খুঁজেছেন ভিন্নতা। গুলশান এভিনিউ থেকে সর্বশেষ ভাবি, প্রতিটি নাটকে তিনি ছুঁয়েছেন অনুভবের নতুন নতুন স্তর।
তাই তো আজ তিনি শুধু একজন অভিনেত্রী নন, তিনি এক স্বতন্ত্র সত্তা, একটি বিশ্বাসের নাম। আছে মুগ্ধতার নাম। সেই অভিনয়ের অনন্য যাত্রা নিয়ে আমাদের সাথে আছেন শারমিন জোহা শশী। চলুন তার কাছে আবার ফিরি। ঠিক বললাম সব? একদম একদম এত ইনফরমেশন কোত্থেকে? আরো তো আমরা জানি আমাদের প্রিয় অভিনেত্রী, কি বলো? একদম তাই। সো সুইট অফ ইউ। আরো অনেক কিছু যেমন জানি, তেমন এটাও জেনেছি যে ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহটা ছিল। হ্যাঁ, সেই যাত্রাটা কবে থেকে শুরু? এইটা আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন থেকে আমি নাচ শেখা শুরু করেছিলাম। আচ্ছা। কিন্তু এটা আসলে আমার এখন ভীষণ একটা দুঃখের জায়গা, বা কি বলে, একটা মন খারাপের বিষয় যে আমি এখন নাচটা একেবারেই করি না এবং আমার কোনো প্র্যাকটিসেও নাই। আমি জানিও না যে এখন আমি নতুন কোনো স্টেপ তুলতে আসলে কতটা সময় নিব বলে আমি জানি না। যাই হোক, অভিনয়ের সাথে তো আছে না, অভিনয়ের সাথে আমরা চাই যে সারা জীবন থাকেন, কারণ আপনি একজন, যেটা আমি বলছিলাম, স্বতন্ত্র অভিনেত্রী। আপনাকে আলাদা করা যায় অনেকের থেকে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু বাবার সম্পর্কে শুনছিলাম, এবার মায়ের সম্পর্কে শুনি। আপনি সেদিন মায়ের জন্মদিন ছিল 1 মার্চ, এবং আপনি হ্যাঁ, লিখেছিলেন হ্যাঁ, আপনার জীবনের একমাত্র বড় সম্পদ তিনি। হ্যাঁ, এখন তো অবশ্যই তাই। এখন আমি যা লিখেছি একদম সত্যি। এখন বিশেষভাবে এটাই 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 সত্যি। মানে আমার এই পৃথিবীতে যদি কোনো বড় সম্পদ থেকে থাকে আমার, তাহলে সেটা এখন এই মুহূর্তে আম্মু, যতক্ষণ আম্মু আছে। মায়ের কোন গুণগুলো আপনি রপ্ত করেছেন বা করতে চান? আম্মুর থেকে যেটা হয়েছে যে আমার ওসিডি ঢুকেছে। তো আম্মুর প্রচন্ড ভাবে আছে বাথরুম শুকনা আচ্ছা। থাকতে হবে, এখানে অগোছালো থাকবে না, ওখানে রান্নাঘর চিটচিটে থাকতে পারবে না। তো এগুলো আমার সাথেও ঘটে, কিন্তু শুটিং করে আসলে এটা করে তো আর লাভ নাই। বিকজ গ্রামে প্রচুর যেতে হয় কাজ করতে, ঢাকার বাইরে যেতে হয়, কমফোর্ট জোনের বাইরে গিয়ে শুট করতে হয়। তো কি করে এটা সম্ভব? আমি একটু বেরোতে চেষ্টা করছি এগুলো থেকে, কিন্তু তবু নিজের বাসায় এটা হয়। আমি যখন বাইরে যাই তখন আমি মেন্টাল সেট যে না, এগুলোর মধ্যে ঢুকবো না, হোয়াট এভার যেটাই আছে অ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু যখন আমি বাড়িতে থাকি তখন আমার হেল্পিং হ্যান্ড আসলে প্রচন্ড বিরক্ত। আচ্ছা, তো ওই যে ছোটবেলায় মা শিখিয়েছিল যে নিজের ঘরটা গোছানো, সেই চর্চাটা এখনো আছে? আচ্ছা। এখনো এখনো আমি বাড়িতে থাকলে আমি কিন্তু পুরো দস্তে সংসারী। মানে আমি আমার নিজের বিছানাটা নিজে পরিষ্কার করতে পছন্দ করি, আমার প্রয়োজনীয় জিনিসপত্র ওগুলো নিজে মুছে গুছিয়ে রাখতে পছন্দ করি, যদি আমার হাতে সময় থাকে। তো শুট থাকলে হবে না, বা আজকে যেমন বেরিয়েছি বা অন্য কোনো কাজ থাকলে তো হয় না। কিন্তু যেদিন যেদিন আমি একদম ফ্রি বাড়িতেই আছি, আমি রান্না করি, আমি একদম ঘর গোছাই। খালি কাপড় ধোয়ার মোছামুছি না, মানে বাকিগুলো গুছিয়ে রাখা, এটা ওখানে ওটা ওখানে, এগুলো করি আমি। বাহ। যেটা বলছিলেন আপনার ভাই এবং আপনার ছোটবেলায় বেশ পা ব্যথা হতো, আপনারা কি অনেক খেলাধুলা করতেন? না 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 না, খেলাধুলা করতাম না। আমাদের আমি জানি না, মানে এটা ডক্টর দেখানো হয়েছে আমাদের দুজনকেই অনেকবার। তেমন আসলে কোনো রিমার্কেবল কোনো অসুবিধা আছে বা কোনো স্পেসিফিক পয়েন্টে কোনো প্রবলেম আছে এগুলো কিছু না। কিন্তু আমাদের যেটা হয় যে মাসেলে ব্যথা করতো, এটা শুনেছি যে জেনেটিক্যালি আসে নাকি, যে আব্বুদের পরিবারে ছিল, মানে আমার দাদার পরিবারে চোখ খুব জলদি জলদি সবার, মানে ছোট ছোট বাচ্চাগুলার চোখে একদম পাওয়ারে গোল গোল ভরা চশমা, আর এদের সবার দাঁতে খুব জলদি জলদি প্রবলেম হয়ে যায়, আর পাটা খুব ব্যথা করে নাকি। তো এগুলো আমাদের আসলে, আমার চোখটা এখনো ঠিক আছে, বাট আমার দাঁতের অবস্থাও খুব খারাপ, আমার এই যে পায়ে ব্যথা থাকে। তো এগুলো এখন একটু কমেছে, কিন্তু ছোটতে খুব হতো। এটা খেলাধুলার জন্য না, এটা সম্ভবত ওই যে পারিবারিক ভাবে, Genetically। হ্যাঁ, পেয়েছিলাম আমরা। তো শান্ত যেহেতু ছিলেন, নিশ্চয়ই পড়াশোনা তো অনেক ভালো ছিলেন। খুব ভালো ছিলাম বলবো না, তবে হ্যাঁ আমি খারাপও ছিলাম না। কারণ আমি যখন ক্লাস 10-এ, তখন তো লাক্স প্লাস 1000 বছর ধরে আমি ইনভলভ হয়ে গেলাম। তো তারপরে নাচের স্কুল তো আছেই। তো এগুলোর মধ্যে আমি পড়াশোনা করেছি, আবার মোটামুটি একটা ভালো রেজাল্ট করে আমি আমার এসএসসি এইচএসসি বেরিয়েছি। তো ভালো স্টুডেন্ট বলবো না, বাট চলবে, চালিয়ে নেওয়া যাবে। আচ্ছা, তো এই যে পরিবারের সংস্কৃতি চর্চার জায়গাটা আপনি বলছিলেন যে বাবা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল, তো সেই সময় কি মাঝে মধ্যে এরকম হতো যে বাবার থিয়েটারে রিহার্সেল দেখতে যাওয়া? প্রচুর প্রচুর প্রচুর, হ্যাঁ এরকম হতো। মানে কি, এটা আসলে আমার হাতে ছিল না, আচ্ছা। বিকজ আমাদের তো দেখাশোনা করার লোক নাই। আব্বু আম্মু দুজনেই মানে ওয়ার্কিং কাপল আসলে। আমার মাও বাংলাদেশ বেতারে, আমার বাবাও বাংলাদেশ বেতারে। আমার মাও থিয়েটার কর্মী, আমার বাবাও থিয়েটার কর্মী। সো ওনারা আসলে এত ব্যস্ত থাকতেন ওই সময়, আমাদের দেখতো হয়তো
হেল্পিং হ্যান্ড। আমরা অনেক খালাদের কোলেই বড় হয়েছি আসলে, আর আমার আত্মীয় স্বজন, আমার খালা, মামা মামি এদের কাছে আসলে। তো বাধ্য হয়ে আব্বু আম্মুদের সাথে যেতে হতো আসলে। আচ্ছা। এই কাকুর কোলে বসে থাকতাম, ওই কাকুর কোলে বসে থাকতাম, অমুক কাকু চিপস খাওয়ায় দিল, ওনারা রিহার্সাল করছে মঞ্চে। একবার নীলু কাকু গেছিল রংপুরে একটা ওয়ার্কশপের জন্য, কামালউদ্দিন নীলু। জি জি। আচ্ছা। তো ওই সময় আমি এতভাবে ছিলাম যে আমাকে তো বাসায় রাখার উপায় নাই। তো আমি তখন বোধহয় স্কুলেও যাওয়া শুরু করিনি, বা গেছি বোধহয়। তো এতভাবে আমি ইনভলভ যে আঙ্কেল আমাকেও একটা সার্টিফিকেট দিয়ে এসেছে, বলে যে আরে আপনাদের সাথে সাথে তো এও ওয়ার্কশপ করছে, একেও একটা সার্টিফিকেট দিতে হবে। ওয়াও ওয়াও। তো আমিও একটা পেয়েছিলাম। সেটি কত বছর বয়সে? তখন আমি আমার সেটাই বলছিলাম যে আমি কি স্কুলে তাহলে ক্লাস 3-তে বোধহয় পড়ি, ম্যাক্স এরকম আচ্ছা। হবে, হ্যাঁ 3-4। আচ্ছা। তো মোস্তফা সরোয়ার ফারুকের আয়েশা মঙ্গল নাটকে সেখানে কিভাবে সুযোগ পেয়েছিলেন? কারণ আপনি তো রংপুরে থাকতেন। হ্যাঁ, ওইটাও আব্বুর থ্রুতে। কারণ ফারুকী ভাইরা তখন গেছিল হচ্ছে ওই আয়েশা মঙ্গল তখন টেলিফিল্ম একটা শুটিং করতে ওনারা রংপুরে গিয়েছিল। বন্যা আপু ওইটার মেইন কাস্টিং ছিলেন। তো রংপুরে গিয়ে এখন হয় না ওই ছোট বাচ্চা কাচ্চাদের আরবি টিচার আর কি, বন্যা আপু এখন দুজন স্টুডেন্ট লাগবে, বাচ্চাদের আরবি পড়াচ্ছে। তো নিশ্চয়ই এইরকম ছোটখাটো ক্যারেক্টারের জন্য ঢাকা থেকে আর্টিস্ট নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। ভেবেছিল রংপুরে গিয়ে ওখানকার লোকাল কাউকে, কোনো বাচ্চা কাচ্চা পেয়ে গেলেই তো হচ্ছে। তো যেহেতু আব্বুর রংপুরে বেশ ভালো একটা প্রভাব আছে, ছিল। মানে কি বলে শিল্পকলা, নাটক সেকশনে, মঞ্চনাটক সবকিছু মিলে আব্বুর খুব ভালো একটা প্রভাব আছে রংপুরে। তো সেজন্য ওই সবার আগেই যখনই কোনো একটা বাচ্চা মেয়ে খোঁজা হয়েছে যে থিয়েটারের কোনো বাচ্চা মেয়ে পাওয়া যায় কিনা, স্বাভাবিকভাবেই আব্বুর নামটা চলে এসছে, এবং আব্বুর একটাই মেয়ে আছে, সেই নামটাও চলে এসছে। তো তখন আর কি আমাকে আর আমার খালাতো বোনকে, আমার একটা খালাতো বোন ছিল স্বর্ণা, তো আমরা দুজনে, আমাদের তখন ওই যে আমরা স্টুডেন্ট, আমাদেরকে আরবি পড়াচ্ছে বন্যা আপু। ওটা আমার প্রথম একদম নাটকের ক্যামেরায় সামনে আসা। সেই থিয়েটারের গল্পে ছিলাম এবং সেখান থেকে প্রথম নাটকের অভিজ্ঞতা একটু শুনি, শুটিং এর অভিজ্ঞতা। ভালো, মানে ফারুকী ভাইকে প্রথম দেখলাম এবং আমি ওনাকে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তখন ছোট তো। এবং ফারুকী ভাই ওই সময় খুব শুকনা ছিল, চোখগুলো মনে হলো গর্তের ভেতরে ঢোকানো, একটু ভূত ভূত টাইপের মনে হয়েছিল, মানে অনেস্টলি মানে ওই সময়। তো আমি ওনাকে দেখে আমার কাছে মনে হলো যে এমন দেখতে কেন মানুষ একটা, আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম। তো তারপরে তো পরে জেনেছি উনি এত গুণী নির্মাতা। তো ধীরে ধীরে তখন ওনার সম্পর্কে জেনেছি। একটা বাচ্চা মানুষের যা এক্সপ্রেশন হয়, মানে আমি একদম তখন একটা বাচ্চা মানুষের এক্সপ্রেশন সেটাই জাস্ট বললাম। তো যাই হোক, ওই একটু ওনাকে দেখে ভয় পাচ্ছিলাম। তো আমার কাকুরা সব ছিলেন, থিয়েটারের মানুষজন ছিলেন, যারা আর কি আমাকে আমার নামটা বলেছে বা আমাকে নিয়ে গেছে। আমার মা ছিল সাথে, আমার খালাতো বোন যে গেছে তার মানে আমার খালাও ছিলেন। তো সবকিছু মিলে ওভাবে তো জাস্ট সবার আদরে আদরে প্যাম্পারিং এর মধ্যেই কাজটা করে চলে এসেছি। তারপর যখন নিয়মিত অভিনয় শুরু করলেন, মোস্তফা সরোয়ার ফারুকের কাজে খুব একটা আপনাকে দেখলাম না কেন? আমি জানি না, এটা আসলে আমি ঠিক বলতে পারবো না। মানে বড় হবার পর, নিয়মিত কাজ করার পর তার সাথে কি দেখা হয়েছিল বা কখনো কথা হয়েছিল? দেখা বোধহয় হয়েছিল ফারুকী ভাইয়ের সাথে আমার 1-2 বার শুটিং সেটেই। হয়তো উনি অন্য কাজ করছিলেন, আমি হয়তো অন্য একটা নাটকের কাজ করছিলাম, এভাবে দেখা হয়েছে। কিন্তু পরে আর কখনো কেন কাজ করা হলো না ওনার সাথে, এটা উনিই ভালো বলতে পারবে। অবশ্যই। যাই হোক, আপনার শুরুটা হয়েছিল খুব দারুণ ভাবে। 1000 বছর ধরে যে চলচ্চিত্রের কথা এখনো সবাই বলে, মুক্তি পেয়েছিল 2005 সালের 8 জুলাই। 8 জুলাই, হ্যাঁ। এবং সেই চলচ্চিত্রের জন্য আপনি মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারও পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে। তো ডেফিনেটলি আপনার জন্য সেই চলচ্চিত্রটি অনেক বেশি স্পেশাল। ভীষণভাবে, এবং এটা চিরকাল থাকবে। আমি যতদিন আমার শিল্পী জীবনটা আছে ততদিন পর্যন্ত এটা আমার কাছে স্পেশাল থাকবে। শুধু আপনার কাছে না, হয় না, আমি অনেক সময় দেখি যে বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোর অনেকে তালিকা করে 10টা 20টা, সেখানে 1000 বছর ধরে থাকে। হ্যাঁ, থাকবেই, কারণ এটা তো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল ওই সময়, এবং একাধিক ক্যাটাগরিতে ওই সময় পুরস্কার পেয়েছে এই ছবিটা। তো এটা আরো কারণ আছে, এটা তখন পাঠ্যপুস্তক ছিল 1000 বছর ধরে। তার মধ্যে জহির রায়হানের উপন্যাস, তার মধ্যে কোহিনুর আক্তার সুচন্দার ডিরেকশন, এবার হাজবেন্ডের লেখা, ওয়াইফ যত মানে আদর করে ভালোবেসে কাজটা করবেন, এটা হয়তো অন্য কেউ করলেও
এতটা আদর মাখা হয়তো হতো এতটা না। আবেগ এতটা হয়তো আবেগ ধারণ করতে আবেগ পারতো না। হয়তো থাকতো না। তো সবকিছু মিলে এটা আসলে একটা কমপ্লিট প্যাকেজ, এই কারণে মানুষ মনে রেখেছে, রাখবেও। আচ্ছা, সুচন্দ্রা তো আমাদের দেশের একজন সিনিয়র অভিনেত্রী, পরিচালনা করেছেন বেশ কয়েকটি। তিনি আপনাকে কিভাবে খুঁজে পেয়েছিলেন? এইটা ওই যে লাক্স থেকে, মানে আমি যখন তখন তো রংপুর বিভাগ হয়নি, রাজশাহী বিভাগ থেকে আমাকে কিন্তু কম্পিটিশনে নামটা দিতে হয়েছে। মানে আমার আচ্ছা। ভাই তখন তো যে ফটো সুন্দরী না, মানে ছবি দেখেই জাজ করা জি, হতো। লাক্স আনন্দধারা। লাক্স আনন্দধারা, মিস বাংলাদেশ ফটোজেনিক পুরো নামটা ছিল এরকম। তো আমার ভাই ওই যে ছবি ভালো হতো, যেহেতু আমাদের ওই যে বললাম যে আমরা তো ভাই বোন কম, বন্ধু বেশি, তো ও খুব দুষ্টুমি করে ছবিটা দিয়ে দিল। আচ্ছা। কেমন করে যেন ছবিটা সিলেক্ট হয়ে গেল এবং আমাকে ওখান থেকে ডাকা হলো। তো রাজশাহীতে গেলাম প্রথমবার, গিয়ে দেখলাম সব লম্বা লম্বা, মানে লম্বা লম্বা মেয়ে। আমি চিন্তা করলাম কোথায় কি কেমনে, আমি তো কিছুই, এটা হবেই না আসলে এটাতে। যাই হোক, এটা মাথায় নিলাম না, চিন্তা করলাম আচ্ছা ফাইন, যতক্ষণ আছি এনজয় করি। ওমা কি করে যেন ফার্স্ট হয়ে গেছি আমি ওখানে। তো মিস রাজশাহী হয়ে গেছি এবং নূর আঙ্কেল আমাকে মুকুটটা পরিয়ে দিয়েছিলেন। Wow. তো ওই মুকুট পরা ছবি পরের দিন একেবারে প্রথম আলোর ফ্রন্ট পেজে। ওইটা দেখে, ওইটা তখন সাদা কালো একটা ছবি দেখেছিল বোধহয় আন্টি, তো ওইটা দেখে আন্টির তখন মনে হলো যে এই মেয়েটা আমার টুনি ক্যারেক্টারের জন্য খুব ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু আমার কথা বলতে হবে, দেখি কি অবস্থা। তখন ওই যে ল্যান্ড ফোন, তখন তো মোবাইলের অতটা ইয়ে ছিল না, তখন ল্যান্ড ফোনে আমার সাথে যোগাযোগ করা হলো আমার বাড়িতে। আমার বাবা ফোনটা প্রথম ধরেছিল অবশ্য। তো আমার বাবা মোটেও পাত্তা দেয়নি যে কোহিনুর আক্তার সুচন্দা বলে কেউ ফোন করতেই পারে না, এটা একটা স্ক্যাম। তখন আমরা তো ওভাবে স্ক্যাম বলতাম না, আব্বুর মনে হচ্ছে রং নাম্বার। রং নাম্বার। তো যাই হোক, এটা দুবার ফোন করলো আন্টি, দুবারই এরকম হয়েছে। তৃতীয়বারের বেলা তখন আব্বু একটু সিরিয়াসলি নিয়েছে। তো তারপরে এই যে কথা হলো, আমরা বারবার বসলাম, আন্টির সাথে কথা হলো, তখন উনি মানে ফাইনালি আমাকে ফাইনাল করলো। সেটি ছিল আপনার প্রথম সিনেমা, কিন্তু আপনার নায়ক রিয়াজের ছিল 67তম সিনেমা। তার আগে তার 66টা ছবি রিলিজ হয়ে গিয়েছিল। তো সে তখন সুপারস্টার। সুপারস্টার। তার সাথে যখন প্রথম অ্যাক্টিং করলেন, এক্সপেরিয়েন্সটা কেমন ছিল কিংবা অনুভূতিটা কেমন ছিল সে সময়? ভীষণ মিশ্র, মানে শুধু সে কেন, এটিএম আঙ্কেল, এটিএম শামসুজ্জামানের মতন, এবং উনি আমার হাজবেন্ডের ক্যারেক্টার করছে ওখানে। মাই গুডনেস, আমি মানে রিয়াজ ভাইয়াকে ডিল করব তো করব, আবার এটিএম আঙ্কেলকেও তো ডিল করতে হবে। ওইটা ভীষণ মিশ্র এক্সপেরিয়েন্স, মানে ভয়, টেনশন, এক্সাইটমেন্ট, হ্যাঁ সবকিছু মিলিয়ে। এবং একটা সিকোয়েন্স ওরকম ছিল যে আপনি দেখবেন ছবিতে যে আছে যে ওই রিয়াজ ভাইয়ের পিঠে কেটে গেছিল, তো আমি ওটা হাত বুলায় বুলায় বলছি যে এটা কি করে কাটলো হাবিজাবি, এরকম একটা ডায়লগ, ওইরকম একটা সিকোয়েন্স। তো ওই সময় আমার মোটো কোনো ইমোশন আসছে না, এবং আমি তখন ক্লাস 10-এ পড়ি, কি ইমোশন আসবে। এবং আমি খুবই আসলে পারিবারিক একটা মেয়ে, আমাকে স্কুলে বাবা মা নিয়ে যায়, নিয়ে আসে। আমার পথে ঘাটে প্রেম টেম করারও কোনো এক্সপেরিয়েন্স নাই, ছিলাম গার্লস স্কুলে, নাই কোনো ছেলে। কলেজে গিয়ে যদিও বা ছেলেদের দেখা পেলাম, তাও ভাই নিয়ে যায়, নিয়ে আসে, আম্মু টিফিনে বসে থাকে। তো ভারী মুশকিল, আমার তো কোনো অভিজ্ঞতাই নাই, এবারে কি হবে রোমান্টিক সিকোয়েন্স। আন্টি আমাকে বলেই বসলো, বলল যে আগের দিন তো বাসায় শিখিয়ে দিয়েছে যে যাতে শুটিং এ গিয়ে খুব বেশি শেখাতে না হয়, সবাই যেন বিরক্ত না হয়, এটিএম আঙ্কেল যেন বিরক্ত না হয়, রিয়াজ ভাই যেন বিরক্ত না হয়ে যায়, যে একটা নতুন মেয়েকে এত শেখাতে গিয়ে। তো তারপরেও তো আমি পারছি না। এবার আন্টি বলল যে এত সুন্দর একটা ছেলে, তোমার কি কিছুই ফিল হচ্ছে না? এটা বলেই বসলো সকলের সামনে। তখন তো 35-এর সময়, আমি যদি ভুল করি ভীষণ ক্ষতি হয়ে যাবে। তো পরে আমি লজ্জা টজ্জা পেয়ে একটুখানি ব্রেক ট্রেক নিল, রিয়াজ ভাই আমার সাথে একটু কথা বলে সে একটু আমার সাথে একটু ইজি হলো, ফ্রি হয়ে নিলাম আমরা, তারপরে কাজটা করলাম। অসুবিধা হয়েছিল, ভীষণভাবে হয়েছিল। কখনো কখনো এমন হয়েছে যে রিয়াজ ভাইয়ের দিকে এরকম তাকায় আছে, ডায়লগ দিতে হবে তো ভুলে গেছি। তো এটিএম আঙ্কেলের সাথে ওরকম, এটিএম আঙ্কেল খুব আদর করেছিল অবশ্য। এটিএম আঙ্কেলের প্রথমে আমাকে নিয়ে একটু সন্দেহ ছিল, সুচন্দা আন্টিকে বলেছিল যে আমি এটার জন্য ভীষণভাবে গ্রেটফুল সুচন্দা আন্টির কাছে, সারা জীবন থাকবো। আঙ্কেল বলেছিল যে এরকম একটা প্রমিনেন্ট ক্যারেক্টার, যেই গল্পের প্রাণ এই ক্যারেক্টারটা, এটাতে আপনি একটা নতুন মেয়ে নিলেন, আসলে কি পেরে উঠবে, এটা কি ও ছবিটা নষ্ট হবে না তো? তখন আন্টি বলেছিল যে এটা আমার চোখ বলেছে ও পারবে। তো আমার তখন মানে এটা যখন আন্টি বলল,
এটা আমরা আমাদের সকলের সামনে উনি বললো, একদিন শুটিং এ বললো। তো তখন মনে হলো যে ও মাই গড, এটা তো মানে তখন তখন মনে হলো যে জান প্রাণ দিয়ে আন্টির এই মুখটা তো অনেক রাখতে বড় হবে। দায়িত্ব। অনেক বড় একটা দায়িত্ব। এবং আমি কখনো অ্যাক্টিং শিখি নাই, আমার বাবা মা থিয়েটারে থাকা সত্ত্বেও আমি কখনো থিয়েটারটা করি নাই। কি করে হবে এগুলো, কিন্তু বোধহয় রক্তে ছিল, পেরে গেলাম একরকম। আন্টি, আমি যেটা করতাম যখন একদমই পারতাম না আন্টিকে কপি করে দিতাম। আন্টি আমাকে অভিনয় করে দেখাতো, আমি কপি পেস্ট, আচ্ছা, যখন যখন একদমই পারতাম না। সেই সময় কিছু কিছু সময় আপনি বলছিলেন যে সংলাপ ভুলে যেত, তো 21 বছর পর নিশ্চয়ই অনেক সংলাপ মনে আছে, আমরা দু একটা শুনি না এই বিখ্যাত সংলাপগুলো। বিখ্যাত সংলাপ ওই মানে হয় কি, 1000 বছর ধরে আসলে মানে তখনকার সময়, তখনকার অ্যাক্টিং, তখনকার ওয়ে অফ ডেলিভারি, ফিল্মের ভাষাটাও তখন আলাদা ছিল, আর এখন ফিল্মের ভাষাটা আলাদা। ডেফিনেটলি অনেক অনেক ন্যাচারালিস্টিক অভিনয়। হ্যাঁ, অনেক চেঞ্জেস এসছে। তখন একটু ইমফাসিস ছিল প্রত্যেকটা কথায়। তখন আমরা একটু হয় না, ধাক্কা দিয়ে দিয়ে নায়িকারা খুব মিষ্টি করে চোখের পাপড়ি নড়িয়ে ধাক্কা দিয়ে দিয়ে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতো। সো ওই ওই সময়টার মানে 1000 বছর ধরে আসলে বা ডায়লগ নিয়ে কথা, যেমন একটা ডায়লগ আছে সবাই খুব বলে যে আমি নৌকায় বসে শেষে সিনে চলে যাচ্ছি। যখন আমাদের স্কোপ ছিল, সারাটা সময় ধরে রিয়াজ ভাইকে মানে দেবরকে চেয়েছি যে আমার জীবনে আসুক এই মানুষটা, আমি এই বুড়া হাজবেন্ডের সাথে থাকতে চাই না, কিন্তু ফাইনালি যখন স্কোপটা আসলো তখন আমি সেই স্কোপটা নিলাম না। মানে একটা ভীষণ পার্সোনালিটি দেখালো মেয়েটা। তো যখন বললো যে চলো আমরা এখন ওই নদীর ওই পারে গেলে আমরা ঘটক পাবো, আমরা বিয়ে করে নিব, আমাদের একটা সুন্দর জীবন হবে, তখন একটা ডায়লগ ছিল যে না, তার হয় না মিয়া, তার হয় না। তো তখন আমি যেভাবে ডেলিভারিটা দিলাম, এখন হয়তো ওরম ভাবে দিতাম না। তো হয় না যে তখনকার ভাষাটা ছিল অমন আসলে। চমৎকার। তো চলচ্চিত্র যখন করলেন আপনি, বড় পর্দায় নিজেকে ফ্যামিলি সহ নিশ্চয়ই দেখতে গিয়েছিলেন, হ্যাঁ, একদম। এক্সপেরিয়েন্স কেমন ছিল? বাবা মা সবার, ভাই? আমি লজ্জা পাই এখনো। আমি আসলে এটা নিয়ে যদি বলি যে কেমন ফিল হয়েছে, লজ্জা পেয়েছি ভীষণ। মানে আমি স্ক্রিনের দিকে দেখেছি কম, আমি মাটির দিকে এরকম তাকায় থাকতাম। মানে যখনই একটু রোমান্টিক সিকোয়েন্স আসে দেখি যে অন্যরা কি কেমন করছে, এইটা মানে আমি আসলে একটু লজ্জা পাই আমার ফ্যামিলির সামনে আমার কোনো কাজ দেখতে। এটা এখনো হয় আমার, এখনো 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 অভির সাথেও এটা হয়। মানে আমি মোটেও আমার কোনো ইন্টারভিউ, আমার কোনো প্রোডাকশন আমি অভির সাথে বসে দেখতে স্বাচ্ছন্দ্য না, বোধ তবে করি। এটা তো দেখতেই হবে, কারণ তিনি আমাদের খুব প্রিয় একজন মানুষ আর কি, এবং তাকে নিয়ে অবশ্যই শুনবো। তবে 1000 বছর ধরে প্রসঙ্গে আরেকটু থাকি, কারণ তখন আপনি এত ভালো করেছিলেন, পুরস্কার পেয়েছিলেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আপনাকে কিভাবে ওয়েলকাম জানিয়েছিল, কিংবা মূলধারার সিনেমা আপনি কিরকম অফার পাচ্ছিলেন সে সময়? হ্যাঁ, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং আমিও বলতে চাই ভীষণভাবে ওয়েলকাম করেছিল আমাকে। এটা আমি বলতেই পারবো না যে আমাকে ইন্ডাস্ট্রি ওভাবে নেয়নি। আমি মানে 1000 বছর ধরে করার পরে আমি আমি মোটামুটি তখনকার সময় একদম হট কেক, এবং কিরকম ভাবে মানে লাইক চাষি আঙ্কেল চাচ্ছিলেন ওই সময় আমাকে, ভালো ভালো নির্মাতারা চাচ্ছিলেন। কিছু কাজ আমার করা হয়নি সুচন্দা আন্টির কারণে, কারণ আন্টি চেয়েছিল যে 1000 বছর ধরে রিলিজ না পাওয়া অবধি আমি অন্য কোনো ছবি সাইন না করি। ইভেন একটা টিভিসির জন্য আমার কাছে তখন এসেছিল ড্যানিশ কন্ডেন্স মিল্কের, রিয়াজ ভাই ছিল আমার সাথে কো অ্যাক্টর। তো ওটা সুইজারল্যান্ডে শুটিং তখন হবে, আমি ওটাও করতে পারিনি, আন্টি করতে দিল না কিছুতেই। কিছু কাজ এভাবে মিস হয়ে গেল, আর তারপরে মেইন স্ট্রিমের প্রচুর প্রচুর অফার আসতে শুরু করলো, কিন্তু ওইটা আমার চয়েস ছিল না, ওইটা আমার টেস্ট ছিল না, না আমার ফ্যামিলির টেস্ট ওইটা ছিল। আমার আব্বু আম্মু আমাকে এই ছবিটা করতে দিয়েছিল বিকজ পাঠ্যপুস্তক, সুচন্দা আন্টির ডিরেকশন, সেজন্য। মানে তখনও আমি কিন্তু 1000 বছর ধরে করতে করতে কিন্তু গিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছি, আচ্ছা। নিজের ক্যারেক্টার সম্পর্কে নিজে লিখেছি। হ্যাঁ, এটা একটা তাই? অদ্ভুত এক্সপেরিয়েন্স। হ্যাঁ, দারুণ তো। যেহেতু আমার তখন এসএসসি এইচএসসি একটা পড়াশোনার টাইম, এরপরে ইউনিভার্সিটি আছে, এবং আমার ল পড়ার ইচ্ছা ছিল আগে থেকে, এবং সেটা ঢাকায় এসে কোথাও একটা ল পড়বো। তো এই প্রিপারেশনের মধ্যে আসলে আমার ওই ধরনের মেইন স্ট্রিমের ছবিতে যাওয়ার প্রশ্নই ওঠে না, এবং তখন আমি ছোট, আমি এগুলো ম্যানেজ করতে পারবো না, আমার বাবা মার টেস্ট ওইটা ছিল না। তো যে কারণে আমার না হলে এতক্ষণে হয়তো আরো প্রচুর 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 সিনেমার তালিকা চলে আসতো, যোগ হতো, কিন্তু সেটা আমি তখন করিনি। আর সময়ের সাথে সাথে এখন টেস্ট আরো পাল্টেছে।
আমি নিজেকে আমার একটা ভাবে আবিষ্কার করেছি। আমার কাছে সবসময় মনে হয় যে একটা আর্টিস্টের সেলফ অ্যাসেসমেন্ট থাকাটা খুব ভীষণভাবে জরুরি, যে তার সাথে কি যাচ্ছে, কতটা যাচ্ছে, তাকে আসলে কোথায় মানাবে। আমি বুঝি এটা আমাকে নিয়ে, যে আমার সাথে আমার জন্য সব ছবি না, আমার জন্য সব ক্যারেক্টারও না। ইনফ্যাক্ট এটা আমি বুঝি, আমার সবকিছু মিলেই বুঝি, আমার ক্যাপাবিলিটি কে দেখে আমি এটা বুঝি। কিন্তু আমার জন্য ভীষণ অদ্ভুত ক্যারেক্টার আছে, আমার যেমন? জন্য যেমনটা পরে বলছি, মানে আমার জন্য আলাদা ক্যারেক্টার আছে, আমার জন্য ছবি আছে। আমি আসলে সেগুলোর জন্য আই এম জাস্ট ওয়েটিং অপেক্ষা। ফর। হ্যাঁ, মানে কোনো নাম নাই সেই ক্যারেক্টারের। সেই ক্যারেক্টারের একটা যে কোনো নাম হতে পারে, একটা প্রজাপতি হতে পারে, একটা ডানাকাটা হরিণ হতে পারে, যা কিছু নাম হতে পারে, কিন্তু আমার জন্য ছবি আছে, আমার জন্য ক্যারেক্টার আছে। তো আই এম জাস্ট ওয়েটিং ফর। বাট যেটা আমি আপনার ক্যারিয়ার গ্রাফ লক্ষ্য করেছি যে আপনি হাজার বছর ধরে চলচ্চিত্রে এতটাই আপনি মন জয় করে নিয়েছিলেন, পরবর্তীতে আপনি সেটাকে ছাপিয়ে আসলে টুনি চরিত্রটাকে ছাপিয়ে আসলে কোনো চরিত্র হতে পারেনি। সেটি আসলে কার দায়? আসলে সেটা নির্মাতাদের দায় নাকি আপনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন? না, কিছু আমি বলবো যে কিছু তো সিচুয়েশন, কারণ ওই যে যখন আমার কাছে ভালো ভালো ছবির অফারগুলো আসছিল, আপনি করেননি কিংবা করতে পারেননি। করতে পারলাম না। সুচন্দা আন্টি তখন চেয়েছিল যে আমি এই ছবিটা রিলিজ পেলে, যেহেতু উনি আমাকে ইন্ডাস্ট্রিতে আনলেন এবং ওনার কারণে আমার এত ভালো একটা ছবিতে কাজ করা হলো, আমার তো তখন ওনাকে শুনতেই হতো, এটা তো আসলে আমার দায়িত্বই ছিল। তো ওই জায়গা থেকে কিছু ছবি মিস হয়ে গেল। আর পরে যেটা বলবো যে পরে হয়তো এই দায়টা শুধু ইন্ডাস্ট্রির, যে কেউ ভাবলো না আমাকে নিয়ে, ব্যাপারটা একদম এরকম না। আমাকে নিয়ে হয়তো ভেবেছে, কিন্তু হয়তো আমাকে অ্যাভেলেবেল পায় নাই, কারণ তখন আমার পড়াশোনা এই ওই সেই। আর ধীরে ধীরে আমার টেস্টটাও চেঞ্জ হলো, এবং যেখানে গিয়ে দাঁড়ালো আমার টেস্টটা, অমন ছবি হচ্ছিল না তখন। একটু খেয়াল করে দেখবেন একদম। যে 2005 থেকে একটা কাট পিসের সময় ছিল, একটা কাট পিসের সময় ছিল। এখন আমি যে টেস্টটা বিলং করছি, ওই টেস্টের ছবি তো হচ্ছে না। একেবারে ইন্ডাস্ট্রির দোষ তাও না, আমার দোষ তাও না। আমার জন্য ছবি থাকলে তখন আমি নিশ্চয়ই করতাম। ইনফ্যাক্ট এখনো তো তাই, মানে আমার জন্য ছবি আসলেই আমি করব, আমার জন্য কাজ আসলেই আমি করব। মানে আমি জাস্ট ওয়েটিং ফর যে আমার জন্য কি আছে। আমার আবার মানে আমার জন্য আমার পছন্দ হলে তখনই আমি আসলে করতে চাইবো। আমরা আমাদের নির্মাতাদের বলতে চাই, এরকম গুণী অভিনেত্রীদের আমরা নিয়মিত চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে না, চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন অনেক এরকম সুন্দর সুন্দর ছবি হচ্ছে, মানে আমার ইনফ্যাক্ট আমি যে টেস্ট গুলো চাই, বিলং করি, সেগুলোতে ছবি এখন হচ্ছে, এখন গিয়ে হচ্ছে। তো এই যে হওয়া শুরু হয়েছে, তো নিশ্চয়ই যদি যেকোনো কেউ দিন দেখে ফেলবো। নিশ্চয়ই যদি কেউ মনে করে যে আমাকে কোনো ক্যারেক্টারের জন্য প্রয়োজন মনে করছেন, আমিও করতে চাইবো নিশ্চয়ই। সুস্মিতা, কি চাও বলো? অবশ্যই আবার নতুন করে পর্দায় তো দেখতেই চাই একদম নতুন একটি চরিত্র নিয়ে। না না, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমিও চাইবো যে আমার এখন যদি এত পরে এসে যদি আমি আবার আর একটা ফিল্ম করি, সেটা নিশ্চয়ই এমন কিছু একটা হোক যেটা দর্শক খুব পছন্দ করবে, ভালোবেসে আমাকে আরেকবার গ্রহণ করে নেবে। আচ্ছা, আপনার দুটো সিনেমা করার কথা ছিল, একবার শুনেছিলাম যে অপূর্বর সাথে একটি, হ্যাঁ, হ্যাঁ, আনিসুর রহমান মিলনের সাথে সোহাচান পাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলন ভাইয়ের সাথে একটা ছবির ইনফ্যাক্ট শুটিং শুরু করেছিলাম আমরা, এটা অনেকখানি হয়েও গেছিল, একটা গানও শুট করে ফেলেছি আমরা, সোয়াচান পাখি বলে। তো ওটার আনফরচুনেটলি ডিরেক্টর উনি পাস্ট অ্যাওয়ে, তো তারপরে জাস্ট ওটার আর কিছু হলো না। অপূর্বর সাথে, হ্যাঁ, আর অপূর্ব ভাইয়ের সাথেও একটা ফিল্মের কাজ শুরু করেছিলাম, যেটাও শুরু হয়ে গেছিল শুটিংটা, কিন্তু জানি না কেন ওটাও আর জাস্ট ওয়ার্ক করলো না। অস্তিত্বে আমার দেশ করেছিলেন আপনি। অস্তিত্ব আমার দেশ করেছিলাম, খিজির হায়াত খান। খিজির হায়াত খান। সেই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? ভালো, ওইটাও আর একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। কেন? কারণ মিলি রহমান এবং মতিউর রহমানকে নিয়ে গল্প, জি। এবং আই এম সো লাকি যে আমি মিলি রহমানের ক্যারেক্টারটা করতে পেরেছি, এবং আরো লাকি যে মিলি রহমান বেঁচে আছেন। তো এবারে আমি আন্টির সাথে একদম সামনাসামনি কথা বলতে পেরেছি, ওনার লাইফস্টাইল, ওনার পছন্দ, ওনার রুচি, ওনার ওয়ে অফ টকিং, এগুলো আমি দেখতে পেরেছি এবং সেই ক্যারেক্টারটা করতে পেরেছি। হ্যাঁ, ছবিটা হয়তো ভীষণ আলাদা কিছু হয়নি, সকলের একদম মুখে মুখে নাইও খুব একটা ভালো যে একদম দুর্দান্ত মেকিং হয়েছে কিছু একটা, না তেমন বলবো না, কিন্তু ইতিহাসে থেকে যাবে। ইতিহাসে থেকে যাবে, রাইট। এরকম একটা ক্যারেক্টারে কাজ করা, এটা তো ভীষণ সবার ভাগ্যে জোটে না। সবার ভাগ্যে থাকে না। একদম। এই মিলি রহমানের ক্যারেক্টারটা করা এবং মতিউর রহমানের ওয়াইফের ক্যারেক্টারটা করা, বা ওই জীবনটাকে বাঁচা শুটিংটা করবার সময়, তো ওইটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স ডেফিনেটলি।
ভালো থাকাটাই ভালো, বাকি সব খারাপ, আপনি বাকি সব প্রায় খারাপ। বলেন। হ্যাঁ, 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 এখনো বলি, আজকেও বলছি যে এই যে এখন আমরা আছি, আমরা খুব ভালো আছি, এটাই ভালো, বাকি সব খারাপ। একদম একদম তাই। আপনার এরকম অনেক ফেসবুক স্ট্যাটাস আমাকে কিন্তু প্রভাবিত করে আর কি। ও থ্যাংক ইউ। এবং আপনি খুব ইতিবাচক একটি মানুষ, সেটি বোঝা যায়। তবে হয় না যে মাঝে মধ্যে কিছু হতাশাও পেয়ে বসে, কারণ আমাদের এই অস্থির সমাজে আমরা কতক্ষণ আর ভালো থাকতে পারি। যেমন কিছুদিন আগে আপনি লিখেছিলেন যে যে যেটা পারে সে সেটা ছাড়া বাকি সব কাজ করে। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এটা লিখেছিলাম যে আমাদের এখানে যার যে প্রফেশন সে সেটা ছাড়া বাকি সবকিছু পারে। এটা না, এটা আমার উপলব্ধি, বিশ্বাস করেন, এটা আমার উপলব্ধি। এবং এটা এই ইন্ডাস্ট্রিতে এসে কাজ করতে গিয়ে, নানান জায়গায় গিয়ে আমার এই এক্সপেরিয়েন্সটা হয়েছে। এটা আমার একদম নিজের কথা না, মানে আমি যেটা দেখলাম চারপাশে, প্রতিদিন যা দেখি, শুট করতে গিয়ে যা দেখি, কাজে গিয়ে যা দেখি, তখন মনে হয় যে আসলে যার যে প্রফেশন সে সেটা ছাড়া বাকি সবকিছু খুব ভালো করছে। আরেকটি গভীর বিষয় আসলে আলো ফেলতে চাই। কিছুদিন আগে আমাদের শামস সুমন ভাই মারা গেলেন, এবং তারপর আপনি লিখেছিলেন যে আমাদের এই বাজে সিন্ডিকেট গুলো বন্ধ হোক, কারণ শিল্পী যদি নিজে কাজ বন্ধ না করে তাহলে তার সেই কাজের পর্যন্ত রাস্তাটা, তাকে সুযোগ ডাকা। দেওয়া হোক আর কি। এই প্রসঙ্গে যদি আরেকটু বলতেন আমাদেরকে, কারণ আমরাও বিষয়টা অনুধাবন করি সবাই, মৃত্যুর পর আমরা বেশি স্মরণ করি, কিন্তু জীবদ্দশা আমরা কেন যেন অবহেলা করি। এটা আসলে মানে এই পরিস্থিতিতে কি সারা জীবনে চলবে? কেউ কি বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে না? আমি কিন্তু করি এটা কেমন, মানে আমি এটা আরো অনেকগুলো বছর আগে এটা উপলব্ধি করে ফেলেছিলাম যে আসলে মানুষ মরে যাবার পরে তাকে নিয়ে হই হই করলে সে কতটা দেখতে পায়, সে কতটা জানতে পায়, এটা আমরা জানি না। আমরা ধরে নেই আকাশের ঠিকানায় চিঠি লেখার মতো না, মানে আব্বুকে যেরকম 4 বছর ধরে আমি লিখি, অমন আর কি ব্যাপারটা। তো আমার কাছে মনে হয় যে যতক্ষণ যে বেঁচে আছে তাকে অ্যাপ্রিসিয়েশন, সবচেয়ে মানে যে শব্দটা আসলে বলতে চাই, যে অ্যাপ্রিসিয়েশনটা প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আর আমাদের এই সেকশনে আমরা যারা আর্টিস্ট বা ক্রিয়েটিভ কাজের সাথে যারাই জড়িত আছি, এই শিল্পমনা মানুষগুলোর না আরো বেশি করে অ্যাপ্রিসিয়েশনটা প্রয়োজন হয়। মানে আপনি যদি কোনো কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করেন একটু মন থেকে, তখন না সে আরো আরো এনার্জি পায়, আরো এনার্জেটিক হয়ে ওঠে কাজটা করবার জন্য। এবং আমাদের এখানে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যারা ঠিকঠাক মতন ওভাবে হয়তো কাজটা করছে না, নানান সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে, কারো ভিউ নাই, কারো হয়তো যোগাযোগটা ওভাবে নাই। মানে আমি যেরকম, আমি কিন্তু একটু আমি কিন্তু মোটেও কমিউনিকেটিভ পারসন না। মানে আমি একটু মানুষের সাথে মানে খুব প্রয়োজন হলে পরে কথা বলি, না হলে আমাকে খুব আড্ডা টাড্ডা মানে পার্টি এসবের মধ্যে পাওয়া যায়। এখন আমি কমিউনিকেটিভ না বলে আমি তো অভিনয়টা করি। এখন আমি কমিউনিকেটিভ না বলে আমার কাজ যদি না থাকে, এটা তো হইতে পারে না, কারণ আমি তো কাজটাই করি। এবং যখন আমি কাজটা করি সেটা ভীষণ ভালোবেসে করি, এবং যখন আমি সেটে থাকি ওই শশী আর কথা না বলা শশী দুটো আলাদা। মানে আমি যখন বাড়িতে যাই, আমি যখন আমার জায়গায় চলে যাই, তখন আমার ইচ্ছা করলে হয়তো আমি কোনো একটা পার্টিতে গেলাম, না হলে গেলাম না, তখন আমার মর্জিতে চলি। কিন্তু যখন আমি শুটিং এ থাকি তখন ওটা কমপ্লিটলি আমি সবার মর্জিতে চলি। কি করে আমার সেটের প্রত্যেকটা লোক আনন্দ পাবে, বা কি করে সেটটা খুব আরামদায়ক হয়ে উঠবে, সেভাবে কাজটা করা। তো এবার আমি কমিউনিকেটিভ না বলে আমার যদি কাজটা না থাকে, তাহলে এটা তো একটা রুলস এন্ড রেগুলেশন হতে পারে না যে আপনি তো কমিউনিকেটিভ না, বা আপনি লোকেদের সাথে যোগাযোগ করেন না, তাহলে যোগাযোগ কেন একটা অভিনয় শিল্পীর কাজের মাধ্যম হবে। তো আমার কাছে মনে হয়েছে যে কি, যে এরকম অনেক শিল্পীরা হয়তো একটু যোগাযোগ করতে পারছে না বলে, বা মুখ ফুটে বলতে পারছে না বলে, একদম ঘরে বসে হয়তো নিংড়ে যাচ্ছে, বা ডিপ্রেস হয়ে যাচ্ছে, বা খুব একটা খারাপ সিচুয়েশনে আছে। টাকাটাই বড় কথা না, যে এই কাজটা করে টাকাটা, মানে এটা একটা প্রফেশন হবে, সেটার থেকেও বড় কথা হচ্ছে মেন্টাল হেলথ, ব্যস্ত থাকা, সম্মান পাওয়া কাজটা। তো ও কারণে আমার কাছে মনে হচ্ছে কি, যেমন আমাকে দিয়ে আমি জাজ করি, তো আমাকে নিয়ে নানান ধরনের কথা, যেমন আমি এটা শুনতে পাই যে কেউ কেউ হয়তো ভাবে আমি দেশে নাই, কেউ কেউ হয়তো ভাবে আমি কাজটা ছেড়ে দিয়েছি, কেউ কেউ হয়তো ভাবে যে আচ্ছা শশীর তো ভিউ কম, কেউ কেউ হয়তো ভাবে ইত্যাদি ইত্যাদি। তো মানে আমি হয়তো আমাকে হয়তো এখন পাওয়া যাবে না, বা আমি হয়তো সব কাজ করব না, আমি হয়তো একটু মুডি, এরকমও অনেকে ভাবে। আমি বলতে চাইবো যে এই সব কিছুকে ভেঙে একবার আমার সাথে কমিউনিকেট করে নিলেই কিন্তু হয়ে যায়, যে বেসিক্যালি আমি জাস্ট ওয়েটিং ফর, যে আমি কাজটা করব, আমি একটা ভালো কাজের জন্য ওয়েট করছি, কিন্তু লোকেরা এত সব ভেবে আমাকে ডাকলোই না।
এবারে তার কি মূল্য থাকলো? সত্যি তাই। একদম। আসলে আপনার সাথে কাজ না করাটাই তাদের জন্য ব্যর্থতা, কারণ আমরা আপনার সাথে যখন কাজ করেছি আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি। আমাদের একটা না না, আমি রাঁধুনি সেটে কমপ্লিটলি একদম একদম এরকম অন্যরকম। যে আমার কাছে মনে হচ্ছে সবাই মিলে তো কাজটা করব, কাজ তো কখনো একা হয় না। আজকেও যেমন আমরা এরকম তিনজন বসে একটা আড্ডা দিচ্ছি, একদম। এবারে এটা সবার পার্টিসিপেশনটাও তো লাগবে। জরুরি। যেমন রাঁধুনি ভালোবাসার কিচেনে যতক্ষণ ছিলেন দীর্ঘ সময় আমরা খুব আনন্দ নিয়ে কাজ ভীষণ, করেছি। ভীষণ, ভীষণ। আজকে আপনি যে সময় আসবেন বলেছিলেন একদম অন টাইমে হাজির হয়েছিলেন এবং সেটা আপনি সবসময় করেন। আমি try করি। পাশাপাশি আপনি যখন কাজ করেন, পাশের মানুষের সহশিল্পীর কাজটাকে আসলে পুরো কাজটাকে ওন করে নেন, এই বিষয়টাকে কিন্তু আপনাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। এবং যা আপনি বলছিলেন ভিউ কম, রিসেন্টলি ভাবি বলে একটি নাটক করেছেন, সেখানে ভিউ যার আছে নীল আলমগীর, হ্যাঁ, তার প্রযোজনায় আপনি কাজ করেছেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে অন্যরাও এক্ষেত্রে এগিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই, মানে ও চিন্তা করলো, নিল আমাকে অনেকদিন পরে, মানে আমরা তো একসাথে অনেক কাজ করেছি, লাবলু ভাইয়ের অনেক সিরিয়ালে কাজ, মানে ছোট 7 পর্বের কাজেও করেছি, বড় সিরিয়ালও করেছি, এবং অসংখ্য কাজ আমি আর নিলয় কিন্তু করেছি। তো মাঝখানে একটা বিশাল গ্যাপ গেছে, ও হঠাৎ করে আমাকে আর কি বললো এই প্রোডাকশনটার জন্য। তো তো মনে হলো যে আচ্ছা ফাইন, ওর কাছে মনে হলো যে আমাকে এই ক্যারেক্টারটার জন্য শশী হলে ভালো হয়। তো ও জাস্ট কিছু চিন্তা না করে কিন্তু আমাকে ডাকলো, এবং আমি কিন্তু গেলাম ও কাজটা করতে। আমাকে এক জার্নালিস্ট ফোন করে বললো যে আপনি তো অ্যাজ ইউজুয়াল কাজ করেন না নর্মালি, তো এই ভাবি করার পেছনে কারণটা কি। মানে ওনার কাছে মনে হলো যে ওর তো মানে নিলয়ের আবার আরেকটা টেস্ট আছে কাজে, তো আমি আবার ওই টেস্টের মধ্যে আমি বিলং করেন কিনা, করি কিনা, বা কাজটা কেন করতে চাইলাম। তো তখন আমি বললাম যে ওই যে আমি আমার মানে কোনো প্রোডাকশন হাউস বা কোনো ডিরেক্টর বা কোনো গল্প এটা না, মানে কোথাও আমি আটকে আছি এরকম না। আমার কাছে যে গল্পটাই আসবে, যে ডিরেক্টর, আমি যদি আমার কাছে যদি কোনো ভালো মেকারের ভালো গল্প আমার কাছে আসে, তাহলে আমি অলওয়েজ ওয়ান। কারণ আমি দেখেছি যে আপনি গুলশান এভিনিউর মতো একটু থাকে না যে লাউড একটা অ্যাটমসফিয়ারেও আপনি কাজ করেছেন। আবার আমাদের মাছরাঙা টেলিভিশনে ভুল বলে একটা নাটক প্রচারিত হয়েছিল, খুব সুন্দর। সেখানে আপনি প্রান্তিক মানুষদের কিংবা সেই গ্রামের মানুষদের হ্যাঁ, এবং মাছরাঙায় আরো একটা প্রোডাকশন গেছে আমার, নেকলেস বলে। খুব দারুণ দারুণ। ওই সময় ওরকম থিয়েট্রিক্যাল ওয়েতে কাজটা করা, সো ওইটাও আমার খুব একটা প্রাণের প্রোডাকশন, নেকলেস। বাহ। আমরা আসলে যে কথাটাই ছিলাম যে কোনো আর্টিস্ট যদি নিজে মুখে না বলছে যে আমি কাজটা আজকে থেকে ছেড়ে দিলাম, তার আগ পর্যন্ত তাকে ডাকা বন্ধ না হোক, তাকে ডাকুক, তার কাছে একটা হলেও ফোন যাক, এবং রিশাফল হোক আর্টিস্টদের। সবশেষে এই প্রসঙ্গে যেটা বলতে চাইবো যে একটা জনরায় আমরা আটকে না থেকে একটু রিশাফল হোক। যারা হয়তো টুনিকে ভালোবাসে, এই টুনি ক্যারেক্টার থেকে বের করে যে একটা অন্য ক্যারেক্টারও সে হয়তো অন্যরকম একটা টেস্ট দিতে পারে দর্শককে, ওগুলো এক্সপিরিয়েন্স করতে দেয়া হোক। মানে শুধু আমার ক্ষেত্রে বলছি না, অন্যান্য আর্টিস্টদের ক্ষেত্রেও বলছি যে যারাই এত বছর ধরে করেছে, এখান থেকে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হোক আরো বেশি বেশি, যে মানুষের টেস্টটাও চেঞ্জ হোক এবং একই জনরায় আমরা ঘুরে ফিরে না থাকি। আমরা আসলে আপনার সাথে যখন কথা বলি যে সুস্মিতা, আমি নিশ্চিত তুমি মনে মনে ভাবছো যে আমি কথা না বলি। একদম তাই, এত সুন্দর করে আপনি কথা বলেন, এবং থাকে না যে চমৎকার বাচন ভঙ্গি বা এই যে কথা বলার ধরনটা, তো সেই বাচন ভঙ্গি নিয়ে যদি কথা বলতে যাই, এখন আরেকটা প্রসঙ্গে আমাদেরকে ঢুকতে হয় যে ভয়েস আর্টিস্ট হিসেবে আপনি বিভিন্ন ডাবিং এ কাজ করছেন এবং অনেকগুলো জনপ্রিয় কোরিয়ান ড্রামা, তার মধ্যে রিপ্লাই 1988 আছে, আমার খুব প্রিয় একটি ড্রামা। তো এই অভিজ্ঞতা একটু শুনি। এটা আমার প্রথম ডাবিং এ করা ছিল, রিপ্লাই 1988, এটা আমার ডাবিং এ প্রথম কাজ ছিল। আচ্ছা। এবং এটার জন্যই আমাকে খালিদ হোসাইন অবি, যখন উনি আমার হাজবেন্ড ছিলেন না, তো উনি তখন আমাকে এই প্রোডাকশনটার জন্য নক করলেন, এবং আমি বুঝতে পারছিলাম না যে কি ক্যারেক্টার, মানে ডাবিং এ এটাকে কি করে চুজ করব। মানে আমি তো আসলে একটা স্ট্রাকচারে আমার ক্যারিয়ারটা করেছি এখন অবধি, যে এ ধরনের ক্যারেক্টার গুলো করেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমার কোয়ান্টিটি লাগবে না, বা কতটা স্ক্রিন জুড়ে আছে সেটা না, আমার কাছে আমি ইম্পর্টেন্ট খুঁজি যে কোথায় কি ইম্পর্টেন্ট আছে। আমি চিন্তা করলাম এখন এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আমাকে যদি ভুলভাল একটা ক্যারেক্টার দিয়ে দেওয়া হয় আমি তো বুঝবো না, বিকজ আমি রিপ্লাই 1988 তখনও দেখি নাই, এবং কে ড্রামা নিয়ে তখন আমার এক্সপিরিয়েন্স একটু কম ছিল। তো আমি কি করব বুঝতে পারছিলাম না। আমাকে বলা হয়েছে দক্সন ক্যারেক্টারটার জন্য, এবং আমাকে বলা হয়েছে বড় দক্সনের জন্য। আচ্ছা, বড় দক্সনকে আবার ছোট দক্সনই বাকি বলে, মেইন কাস্টিং হচ্ছে দক্সন, আর দক্সনের বড়বেলাটা হচ্ছে আপনাকে ভাবা হয়েছে, আর ছোটবেলাটা আয়েশা করছে। আমি তো মুশকিলে পড়ে গেলাম, আচ্ছা
পরে আমি এটা নিয়ে রিসার্চ করলাম, এবং আমি কোনো কাজ করবার আগে একটু ছোট্ট করে পড়াশোনাটা করে নিতে পছন্দ করি। তো আমি এটা নিয়ে ঘাটলাম, ইয়ে করলাম। অভিকেও বারবার করে জিজ্ঞেস করলাম, আমার কোয়েশ্চেনের শেষ নাই, উত্তর দিতে দিতে বেচারা ক্লান্ত হয়ে যাচ্ছিল। পরে গিয়ে আমি ওই ক্যারেক্টারটা চুজ করলাম, এবং ডাবিং এ যেদিন প্রথম গেছি, 1000 বছর ধরে যেদিন শুট করছিলাম, ওই 35-এ ক্যামেরার সামনে দাঁড়িয়েও বোধহয় এতটা ভয় পাইনি। আমাকে যখন অভি বুথে ঢুকিয়েছে, মানে এরকম ছোট ছোট রুম, স্টুডিওর মতো থাকে, তার ভেতরে আবার একটা বুথ থাকে, ওই বুথে আমরা দাঁড়িয়ে মানে ভয়েসটা দিই। এবারে বুথে আমি একা, বাইরে হচ্ছে এডিটর আছে, ডিরেক্টর বসা আছে অভি। আমি লিটারেলি আমার হাঁটু কাঁপছে, আমি কাঁপছি। এবারে আমি ওকে তো বুঝতেও দিতে পারছি না, কারণ অভি আবার 1000 বছর ধরে দেখে, মানে হয় না, মানে ওর কাছে আমি একটা বিশেষ কেউ। এবার এই বিশেষ কেউ বলছে যে মানুষটা, তার কাছে এখনই তো ছোট হয়ে যেতে হবে, যে ভয়ে কাঁপছি। অদ্ভুত সিচুয়েশন, এটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভীষণ ভীষণ ভয় পেয়েছিলাম আমি, বাট অভি ভীষণ নাইস ডিরেক্টর, এত সুন্দর করে ম্যানেজ করে নিল। এবং একটা দুটো ডায়লগ দিয়েই আমরা আবার একটু কফি ব্রেকে গেলাম, একটু ইজি হয়ে গেলাম, একটু আড্ডা দিলাম। ওই আমার কো অ্যাক্টর ওখানে সজল ছিল, মানে বড় দক্সনের যে হাজবেন্ডের ক্যারেক্টারটা করেছে, ওটা সজল করছে। তো সজলের সাথেও দেখা হলো, ওই ফুর্তি টুর্তি নিয়ে পরে খুব আরাম করে। তবে এটা ছিল প্রকৃতির একটা ইশারা যে আপনি ডাবিং এ যাবেন, আপনি কিছুটা নার্ভাস হবেন, এবং তারপরে কফি খাবেন, কফি থেকে ভাব বিনিময়, ভালোবাসা। হ্যাঁ, একদম। তারপরে হচ্ছে গিয়ে 16 ডিসেম্বর 2024-এ আমরা দেখলাম যে আপনারা 2 থেকে 1 হয়েছেন আর কি। কেমন আছেন এখন? মানে বাড়িতে কে ডিরেকশন দেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ এভাবেই রাখুক, সবাই আমাদেরকে দোয়ায় রাখবেন, এটাই বলবো। খুব ভালো আছি। আর ওই যে বললাম, আমি মাঝখানে একটু টপিকে আসলো, আমরা বললাম যে ঘরে থাকলে আমি পুরো দস্তে সংসারী, কিন্তু তো ওভাবেই আর ঘরটা, হ্যাঁ, আমার হিসেবেই চলে অলমোস্ট। অভি একটু অগোছালো, ওই আমার তো ওসিডি, মানে আর অভি হচ্ছে নর্মাল অগোছালো। একটা ছেলে মানুষ আসলে আমরা যেমন বুঝি যে ছেলে মানুষ আসলে ওই মাথায় থাকে না, টাওয়েলটা, ভেজা টাওয়েলটা চট করে বিছানায় রাখলাম নাকি কোথাও একটা নাড়লাম, একটু ছাই পড়ে গেল সিগারেটের, হয়তো খেয়ালও করলো না মেঝেতে, তো যা হয় আর কি। কিন্তু আমি তো আবার একটু অতিরিক্তপনা, ওগুলি নিয়ে লাগে মাঝে মাঝে। ঈদে কি রান্না করা হয় বাসায় এখন? থাকলে তো হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনার হাতে কোন ডিশটা সবচেয়ে পপুলার? আমি মোটামুটি যা রান্না করেছি সবই ভালো খাওয়া যায় কি, মানে আমি অনেক ভালো অনেক অনেক আইটেম পারি তা না, কিন্তু আমি বিরিয়ানি রান্না করতে পারি, আমি গরুর মাংস রান্না করতে পারি, আমি রোস্টও করতে পারি, আমি পায়েসও করতে পারি। তো টুকিটাকি আমি এরকম নুডলসও রান্না করতে পারি, আমি পাস্তাও করতে পারি। মানে আমি যখন যেটা ট্রাই করেছি, আমি দেখেছি সেটা খেতে খুব ভালো হয়েছে। সুস্মিতা, যা পাও না শিখে নিও। একদম তাই। হ্যাঁ, মানে আমি যখন যেটা ট্রাই করেছি, আমি কিন্তু দেখলাম যে আমি খুব ভালো রেঁধেছি। এবং রান্নার সময় আমার কাছে মনে হয় যে রান্নাটা তো একটা শিল্প, ডেফিনেটলি। ভালো রান্না করা কিন্তু মুখের কথা না, যে খুব ভীষণ ভালো রান্না করে ওটা একটা আল্লাহ প্রদত্ত কোয়ালিটি আমার কাছে মনে হয়। অবশ্যই। তো আমার কাছে মনে হয় এটা যেহেতু একটা শিল্প, সো আমি অলওয়েজ শুধু রান্না করার আগে এটা মনে করি যে আমার রান্নাটাকে সম্মান করতে হবে, এবং আমার রান্নাটা ভালোবেসে করতে হবে। আমি যে কোনো কাজ যদি ভালোবেসে করি, সেটার একটা আউটপুট আসবে, আর ভালোবেসে না করলে সেটার একটা আউটপুট আসবে। এটা আমার মাথায় থাকে শুটিং এর সময়ও, রান্নার সময়ও। সেজন্য বোধহয় রান্নাটা খাওয়া যায়। সেটা শুধু রান্না খাওয়া যায় না, আপনার অভিনয়টাও দেখা যায়, আপনার মডেলিংটাও আসলে অনুধাবন করা যায়। আপনি বেশ কয়েকটি টিভিসিতে কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন, এবং সবগুলোতে খুবই বিশ্বাসযোগ্য, খুবই নান্দনিক এবং শৈল্পিক একটা ভাব চলেই কিন্তু আসে। এটা ডিরেক্টরদের, ডিভিসি ডিরেক্টরদের কামাল। আমাকে কাস্টিং হয়তো করে ওই সব ক্যারেক্টারে, এবং আমিও ট্রাই করি। টিভিসিতে হয় কি, যে সেকেন্ড এক্সপ্রেশন দিতে হয়, তো ওইটা একটা চ্যালেঞ্জিং। আমাদের তো যে সিনেমা বা নাটকে কি হয়, একটা ইমোশনাল সিকোয়েন্সের জন্য বা যে কিছুর জন্য আমরা একটু টাইম পাই, যে একটু কাঁদবো, আচ্ছা ঠিক আছে, ওই মোমেন্টটা তৈরি হলে তখন ওই শটটা টুক করে পানিটা পড়লো। কিন্তু ওখানে তো সেকেন্ডে যা করতে হবে, সেকেন্ডের মধ্যেই করতে হবে। পুরো টিভিসি হয়তো 1 মিনিটও হবে না, তো তাহলে কি করে? ওইটা খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিল শুরুর দিকে, ভীষণ ভয়ও পাচ্ছিলাম আমি। এখন একটু ইজি হয়েছে। ওই যে চর্চা, আসলে কাজ তো একটা চর্চার বিষয়, করতে করতে একটা চর্চা তৈরি হয়, তখন একটু স্মুথ হয় আসলে। মোট কটি টিভিসিতে কাজ করেছেন?
এখন আমি ওভাবে তো গুনিনি, আমার আমার মানে আমার অন্য কাজের সংখ্যাও কিন্তু আমার কখনো গোনা হয় না। তো হ্যাঁ, ও 8টা 10টা তো হবে, মানে হয়তো আর একটু বেশি হতে পারে, কম হবে না, হয়তো বেশি হতে পারে, আমি একটু কমই বললাম। প্রায় ডজন খানেকের মতো আপনি হ্যাঁ, কাজ হ্যাঁ, হতে করছেন পারে, এবং এর মধ্যে স্কয়ার গ্রুপের কাজও রয়েছে। আমি হ্যাঁ, চাকার রয়েছে। কথা মনে পড়ছে এই হ্যাঁ, মুহূর্তে। হ্যাঁ। বলতে যাচ্ছি যে এত কিছু কাজের মাঝখানে আবার বলছিলেন যে খুব যখন সংসারটা করেন মন দিয়ে করেন, এবং এই যে কাজকে ভালোবেসে করাটা, এখনকার সময় যারা কাজ করছে তাদের প্রতি কি বলতে চাইবেন যে ভালোবাসার জায়গাটা ধরে রাখাটা কতটা দরকার? না না, এখনদেরকেও বলবো, এখনরাও ভীষণ ট্যালেন্টেড এবং ভীষণ পরিশ্রমী, বরং ওরা আরো মানে বিশেষভাবে পরিশ্রমী এখনকার বাচ্চা কাচ্চারা। আমরা যখন কাজ শুরু করেছিলাম আমাদেরকে কিন্তু এত এত কিছু নিয়ে ভাবতে হয় নাই, ওরা এখন অনেক কিছু নিয়ে ভাবে, লাইক ড্রেস নিয়ে ভাবে, লুক নিয়ে ভাবে, আরো কতটা পশ করা যায়, আরো কতটা সুন্দর করা যায়, ডিফারেন্ট ডিফারেন্ট গল্প নিয়ে ভাবে, মানে নিজেরাই ভাবে এবং ডিরেক্টরদের পুশও করে। এটা আমি একদিক থেকে ভালো বলবো। এবং ওরা আরো বেশি পরিশ্রমী, সেটাও বলবো আমি। তবে হ্যাঁ, এইটুকুনি বলবো যে 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 কাজটাই করছে, ওই যে আমার সেই স্ট্যাটাসের লাইন ধরে বলবো যে 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 কাজটাই করছে সেটাকে আমরা যদি একটু ভালোবেসে করি, সম্মানটা করি, একজন আরেকজনকে শ্রদ্ধা করি, তাহলে মনে হয় পুরো সকলে মিলে ইন্ডাস্ট্রিটাই একটু পাল্টে যাবে। জি, এটাই অবশ্যই। এটাই। এই কথার পরে আসলে কোনো কথাই থাকতে পারে না। একদম। আসলে আজকে সকালটি এত সুন্দর হবে কে জানতো? আসলে আমরা জানতাম না, আমরা ঈদের পরে জানতাম, পরে আমরা আশা ঈদে করছিলাম। মানে ঈদে এই কোরবানি ঈদের পরে এত মাংস পোলাওয়ের পরে মানে এটা মনে হলো একটা দমকা হাওয়া। আমার জন্য তো মানে হয় না ঈদের ছুটিতে এসে এই যে নিজেদের কলিগদের সাথে একটু বসে আড্ডা দেয়া, এটা তো আমার জন্য একটা রিলিফ। অবশ্যই, এবং ঈদের আনন্দটা একটু বেড়ে গেল একদম, আপনাকে একদম, পেয়ে। হ্যাঁ, 1000 বছর ধরে যেটা সুস্মিতা বলছিল আমরা মনে রাখবো আজকের সকালটির কথা। অনেক ভালো থাকবেন, আপনাকে আবার ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকেও ঈদের শুভেচ্ছা, মাছরাঙ্গার জন্য শুভকামনা। ভালো লাগলো এসে। ভালো থাকবেন। ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রথম পর্ব। আমরা দ্বিতীয় পর্বে ফিরছি, আমরা দ্বিতীয় পর্বে গান শুনবো। তবে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন।